So welcome everybody to the first session of this course. And you know the name of the course is Working Capital Management and course code FIN 435. এই কোর্স এটি একটি মেজর কোর্স এবং এখানে আমরা পার্টিকুলার ফাইন্যান্সের একটি বিষয় ফোকাস করব। ফাইন্যান্সের অনেকগুলি এরিয়া রয়েছে, অনেকগুলি বিষয় রয়েছে যেটি ভিন্ন ভিন্ন কোর্সে আলাপ করা হবে। তো আমরা এখানে মূলত ওয়ার্কিং ক্যাপিটাল পার্টটি ফোকাস করব। তো যেহেতু তোমরা এর আগেও ফান্ডামেন্টালস অফ ফাইন্যান্স, দেন ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এই কোর্সগুলি তোমরা শুরু করেছো, শেষ করেছো, এই কারণে ইউ হ্যাভ সাম আইডিয়াস অ্যাবাউট দ্য ফাইন্যান্স, এরিয়া অফ ফাইন্যান্স এন্ড ফাংশনস অফ ফাইন্যান্স। এগুলি সম্পর্কে তোমাদের আইডিয়া থাকার কথা, যেহেতু অলরেডি দুইটা কোর্স তোমরা এর আগে করেছো ফাইন্যান্সের। তো ওয়ার্কিং ক্যাপিটাল হলো সেই এরিয়াটি যেটি হলো রিলেটেড টু শর্ট টার্ম অ্যাসেটস এন্ড লায়াবিলিটি। তার মানে ফাইন্যান্সের যে টোটাল ফাংশন বা টোটাল এরিয়া, এর মধ্যে অনেকগুলি বিষয় রয়েছে। এর মধ্যে একটি হলো ক্যাপিটাল বাজেটিং, যেটি তোমরা ফান্ডামেন্টালস অফ ফাইন্যান্সে পড়ে এসছো। আর একটি হলো ক্যাপিটাল স্ট্রাকচার, আর একটি হলো ওয়ার্কিং ক্যাপিটাল। তো এখানে ফান্ডামেন্টালস অফ ফাইন্যান্সের মধ্যে ফাংশনগুলি তোমরা পড়েছো। তো একটি যেটি বললাম ফাংশনের মধ্যে একটি হলো ক্যাপিটাল বাজেটিং। মানে ক্যাপিটাল বাজেটিং ডিলস উইথ দ্য লং টার্ম ইনভেস্টমেন্ট প্রসিডিউর, এটি নিয়ে ডিল করবে এবং এটি তোমরা অন্য কোর্সে পড়বে। তোমাদের অন্য কোর্স আছে, যেমনি তোমাদের আরেকটি কোর্স আছে সেটি হলো রিয়েল এস্টেট ফাইন্যান্স, সেখানে হয়তো এই বিষয়গুলি আলাপ হবে। তারপরে ক্যাপিটাল বাজেটিং এর পরে ক্যাপিটাল স্ট্রাকচার, এটি আরেকটি ফাংশনস অফ ফাইন্যান্স। এই ক্যাপিটাল স্ট্রাকচার এটিকে ফোকাস করা হবে। মূলত তোমাদের আরেকটি কোর্স রয়েছে যার নাম হলো কর্পোরেট ফাইন্যান্স। এই কর্পোরেট ফাইন্যান্স কোর্সে তোমরা ওই বিষয়টি ফোকাস করবে। এবং আরেকটি হলো ওয়ার্কিং ক্যাপিটাল, যেটি হলো আমাদের শর্ট টার্ম অ্যাসেটস লায়াবিলিটি রিলেটেড, সেটি আমরা এই কোর্সে ফোকাস করব। এবং এর বাইরে যে বিষয়টি রয়েছে সেটি হলো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস এন্ড মার্কেট। তার মানে কোম্পানিগুলি বা কর্পোরেশনগুলি যে এরিয়াতে তারা ফাংশন করবে বা তাদের অ্যাক্টিভিটিস গুলো অপারেট করবে, সেটি হলো ফাইন্যান্সিয়াল মার্কেটস এন্ড দ্য প্লেয়ার্স অফ দ্য ফাইন্যান্সিয়াল মার্কেটস অফ দ্য ইনস্টিটিউশনস। সো এই কারণে তোমাদের আরেকটি কোর্স রয়েছে, সেটি হলো ফাইন্যান্সিয়াল মার্কেট এন্ড ইনস্টিটিউশনস, যেখানে তোমরা এই বিষয়গুলি মার্কেট সম্পর্কে অনেক ডিটেইল জানবে। তার মানে মেজরের কোর্সগুলি কিন্তু এভাবে ডিজাইন করা যাতে করে তুমি ফাইন্যান্সিয়াল মার্কেট এন্ড ইনস্টিটিউশন সম্পর্কে তোমার আইডিয়া হয় এবং এই ইনস্টিটিউশনগুলির যে ফাংশন, ফাইন্যান্স ফাংশন রয়েছে, তার মধ্যে অনেকগুলি বিষয়, সেগুলি আবার আলাদা আলাদা কোর্সে আলাদা আলাদা ফোকাস পয়েন্ট। এই কোর্সে আমাদের তাহলে ফোকাস পয়েন্টটি কি? সেটি হলো শর্ট টার্ম অ্যাসেটস এন্ড শর্ট টার্ম লায়াবিলিটিস, এবং এই বিষয়টিকেই আমরা এখানে বলছি ওয়ার্কিং ক্যাপিটাল। তার মানে ওয়ার্কিং ক্যাপিটাল ডিলস উইথ অনলি শর্ট টার্ম অ্যাসেটস এন্ড কারেন্ট অ্যাসেটস অর কারেন্ট লায়াবিলিটিস। আমাদের এই কোর্সের সাবজেক্ট ম্যাটার হলো কারেন্ট অ্যাসেটস এন্ড কারেন্ট লায়াবিলিটিস। এটি নিয়ে আমরা পড়বো, ডিটেইল করব। কারেন্ট অ্যাসেটের মধ্যে হোয়াট আর দ্য ডিফারেন্ট আইটেমস অর কম্পোনেন্টস, সেগুলি আমরা জানবো। কারেন্ট লায়াবিলিটিস এর মধ্যে হোয়াট আর দ্য ডিফারেন্ট কম্পোনেন্টস, সেগুলি আমরা জানবো। তো এই বিষয়টি, এই টোটালটাই হলো আমাদের সিলেবাস অফ দিস কোর্স। তার মানে এখানে সকল চ্যাপ্টারই থাকবে কারেন্ট অ্যাসেটস রিলেটেড, কারেন্ট লায়াবিলিটি রিলেটেড, শর্ট টার্ম ফাইন্যান্স রিলেটেড। এই চ্যাপ্টারগুলি আলাদা আলাদা ভাবে আমরা পড়ব। এখানে মিড টার্মে আমরা যেগুলি আলাপ করব সেই অনুযায়ী আমরা এই সেটার মধ্যে ওগুলি ফোকাস করা আছে। সবগুলি চ্যাপ্টারের সাথে देयर আর সাম প্র্যাকটিক্যাল অর ম্যাথমেটিক্যাল ইমপ্লিকেশনস বা কিছু ক্যালকুলেশন রয়েছে, সেগুলি যতটা সম্ভব আমরা শেখার চেষ্টা করব। তো বড় ম্যাথ না হলেও টুকটাক যেগুলি রয়েছে সেগুলি আমরা এখানে শিখবো এবং করার চেষ্টা করব। সবগুলি চ্যাপ্টারের সাথে শেষের দিকে ম্যাথমেটিক্যাল ইমপ্লিকেশনস বা প্রবলেমস রয়েছে। তো এটি হলো আমাদের ইন্ট্রোডাক্টরি বিষয় যে এই কোর্সে আমরা কি কি জানবো। তাহলে চ্যাপ্টারগুলি যদি আমরা ভাগ করি, সেক্ষেত্রে হয়তো আমরা ক্যাশ, এটা একটি চ্যাপ্টার, কারণ ক্যাশ ইজ দ্য পার্ট অফ কারেন্ট অ্যাসেট, ইনভেন্টরি ইজ দ্য পার্ট অফ কারেন্ট অ্যাসেট, রিসিভেবলস অর অ্যাকাউন্ট রিসিভেবল, এই সবগুলি যেহেতু কারেন্ট অ্যাসেটের পার্ট, এগুলি আলাদা আলাদা এক একটা চ্যাপ্টারে আমরা শিখবো। আবার অন্যদিকে কারেন্ট লায়াবিলিটিস এর মধ্যে আমরা যে চ্যাপ্টারগুলি রয়েছে
সেগুলিও আমরা ফোকাস করি। তো these are the syllabus of this course. আর পরীক্ষা যদি অনলাইনে হয় সেক্ষেত্রে তো আমাদের অ্যাজ ইউজুয়াল যেমনি আমরা ইউজিসির গাইডলাইন অনুযায়ী যেমনি আমরা পরীক্ষা নেই সেভাবে নিব। আর যদি বাই দিস টাইম ভার্সিটি খুলে যায় তোমরা হয়তো আবারও পেতে পারো। ভ্যাকসিনেশন যদি শেষ হয়ে যায়, শুনলাম ভ্যাকসিন চলে আসছে আর আসবে জুনের মধ্যেই। চায়না থেকে যে ভ্যাকসিন সেটি আসার কথা 6 লাখ, তারপরে ফাইজার, আমেরিকার ফাইজার কোম্পানির ভ্যাকসিন, এগুলি চলে আসলে তোমাদের সবাইকে ভ্যাকসিন দেওয়া হবে। তারপরে সবাই তোমরা রিস্ক ফ্রি হবে এবং ভার্সিটি খুলে দেওয়া হবে। তোমাদের ভার্সিটি খুলে দেওয়ার জন্য আর গান গাইতে হবে না, আর চেষ্টা করতে হবে না। অনেকে তো গান গাচ্ছে আর কি, ভার্সিটি খুলে দাও। না স্যার, আমরা গান গাই না স্যার, আমরা স্যার অনলাইনেই কমফোর্টেবল হয়ে গেছি এখন 2 বছরে। অনেকে দেখলাম আর কি স্কুল খুলে দিয়ে ভার্সিটি খুলে দিয়ে বিভিন্ন ধরনের তোড়জোড় চালাচ্ছে আর কি। যাই হোক, তো ভার্সিটির ক্ষেত্রে গভর্নমেন্টের পলিসি হচ্ছে যে ভ্যাকসিনেশন দেওয়ার পরে ভার্সিটি খুলবে। আর স্কুল কলেজ হয়তো যে 5% ইনফেকশন রেট যখন বিলো হবে, বিলো 5% তখন খুলবে। গভর্নমেন্টের পলিসি আর কি, যেটি আমরা মিডিয়া থেকে জানলাম। তো এই কারণে ভ্যাকসিনেশন শুরু হয়ে গেলে জুন মাসে যদি শুরু হয়, আমাদের সবাইকে যদি বলে সবাই ভ্যাকসিন নেন তারপরে ইউনিভার্সিটি খুলে দেওয়া হবে। ইউজিসি গভর্নমেন্টের কাছে রিপোর্ট দিয়েছে টোটাল কত কত নাম্বার অফ স্টুডেন্ট, তার লিস্ট দিয়েছে। এদেরকে প্রায়োরিটি বেসিসে এদেরকে ভ্যাকসিনেশন দেওয়া হবে। এদেরকে ভ্যাকসিন দেওয়ার পরে ভার্সিটি খুলে দেওয়া হবে, এরপরে অন্যান্য যে ম্যাস পিপল বা জেনারেল পিপলকে ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করা হবে। তো সেক্ষেত্রে একটি চান্স রয়েছে তোমাদের আবার ফিজিক্যাল ক্লাসরুমে ফিরে যাওয়ার, হতে পারে শেষের দিকে আবারও রিটেন পরীক্ষা দেওয়া লাগতে পারে। স্যার পরীক্ষা দিছে 10 দিন হয়ে গেছে, রেজাল্ট দেয় না কেন? স্যার আমার নেটওয়ার্ক ডিসকানেক্ট হয়ে গেছিল স্যার, একটু উপরের দিকে যাবেন। উপরে কি পড়াইছেন স্যার? কিছুই শুনি না। কিছুই পড়াইনি আমরা, ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বলতেছি, পড়াশোনা ও আচ্ছা, শুরু করি। কি কি আছে এই কোর্সে সেগুলো নিয়ে আমরা কিছু কথা বলছি। স্যার ওয়ার্কিং রেজাল্টের ক্যাপিটাল বিষয়ে জিনিসটা কি? আসবো। রেজাল্টের বিষয়ে স্যার আমি আপনার টোটাল 10টা কথা বুঝতে পারতেছি না, আমার নেটের সমস্যা নাকি স্যার আপনার কথা? এই বাকিরা কেউ কি শুনতে পাচ্ছে না আমার কথা? কারণ স্যারকে আমরা একদম স্পষ্ট শুনতেছি। আমি তো তোমাদের কথা শুনছি, তাহলে হয়তো তোমার ইন্ডিভিজুয়াল তোমার ইয়া হতে পারে, সমস্যা হতে পারে। আর যদি এরকমের সমস্যা হয় খুব বেশি অরিড হওয়ার দরকার নাই, এটা রেকর্ডিং থাকবে, পরে শুনতে পারবে। ওকে, কেউ যদি মিস করো এরকম, রেকর্ডিংটা আমি দিয়ে দিব, ইউটিউব থেকে দেখে নিবে পরে। স্যার রেজাল্ট নিয়ে কি জানি বলতে নিলেন? রেজাল্ট বিষয়টা হলো হ্যাঁ পাবলিশ করবে, তবে ওই যে তোমাদের টিউশন ফি অনেকেরই বাকি আছে, হয়তো ওই কারণে করছে না, কিছু জটিলতা আছে। ওই সময় তো আর ইউজিসির ইয়া পরীক্ষা নেওয়ার ঘোষণা ছিল না, তো আমরা অ্যাসেসমেন্ট করে রেখেছি, ওইটা হয়তো পরে তোমাদের। স্যার এখনো সাবমিটই করেন নাই? ভার্সিটি দিতে বললে তখন সাবমিট করব। তাহলে স্যার এই মাস চলে যাবে। স্যার এখনো তো নাকি স্যার এক্সাম শেষ হয়নি অনেকের। স্যার আমার কাজিন যে আছে ওদের নিঝুম নাকি স্যার এখন কথা পর্যন্ত বলতেছে, নিঝুম স্যারের কল আসছে। হুম, হ্যাঁ কি বললে? আচ্ছা আমি তো কিছুই শুনতে পারতেছি মেম কি বললে? না স্যার আমি না, নিঝুম বলতেছিল যে স্যার অনেক আমি ডিপার্টমেন্টের তো বলছিলাম এক্সামও যে শেষ স্যার হয়নি। হ্যাঁ এখনো তো না, স্যার এক্সাম শেষ শেষ হয়নি। হয়নি, সেটা হলো এমবিএ। এমবিএ এক্সাম ডেট দেয়া হয়েছে। বিবিএ এর সবগুলি বা মানে অনার্স লেভেল যেটা বিবিএ বা অন্য ডিপার্টমেন্ট, সেগুলি শেষ হয়ে গেছে।
তো সেগুলি শেষ হয়ে গেছে, কিন্তু 2বার তোমাদের টিউশন ফি জমা দেওয়ার নোটিশ দিয়েছিল, হয়তো আমি মানে 10% দিয়েছি কিনা সন্দেহ, বাকিরা দেয়নি। তো এই স্যার কারণে যারা হয়তো দিয়ে দিছে তাদেরটা দিয়ে দেখ। তাহলে তো দেখা যাবে খুব অল্প সংখ্যক রেজাল্ট পাবলিশ করতে হবে। যাই হোক, হয়তো ওইটা কোনো নোটিশ দিবে আর কি, যে টিউশন ফি ক্লিয়ার করার, তারপরে রেজাল্ট পাবলিশ করে দিবে, তো বেশি সময় নিবে না। ইয়াকে মামুন স্যারকে বা মাজার স্যারকে ফোন দিলে হয়তো আপডেট জানতে পারবে। তো আমরা ওয়ার্কিং ক্যাপিটাল কি, এটা একজন জিজ্ঞেস করেছিল যে বিষয়টি কি। তো আমরা একটু আইডিয়া দিয়েছি শুরুতেই, যে ওয়ার্কিং ক্যাপিটাল বিষয়টি হলো আমাদের ডে টু ডে অ্যাক্টিভিটিস রিলেটেড, আমাদের যে খরচগুলি হয়, এক্সপেন্ডিচার গুলি হয়, সেগুলি ম্যানেজমেন্টটাই হলো আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল। আমরা যদি আরো সহজ করে বলি, তুমি অ্যাজ এন ইন্ডিভিজুয়াল, অ্যাজ এ স্টুডেন্ট, তুমি অনেক ধরনের খরচ করো। তুমি তোমার খরচগুলিকে যদি তুমি লিস্ট করো বা ক্লাসিফাই করো, তুমি দেখবে ইউ আর মেকিং সাম এক্সপেন্ডিচার ফর টিউশন ফি, টিউশন ফির জন্য খরচ করো, তুমি ড্রেস ড্রেস কেনার জন্য খরচ করো, তুমি হয়তো অর্নামেন্টস, গোল্ড এগুলি কেনার জন্য খরচ করো, তুমি খাবার কেনার জন্য খরচ করো, কাগজ কলম বইপত্র কেনার জন্য খরচ করো। দেখুন, there are varieties of expenditure you are making expenditure. তো এই খরচগুলিকে তুমি যদি দেখো, there are certain expenditure যেগুলি তোমার ডে টু ডে পারপাসে খরচ করা হয়। ডে টু ডে পারপাস বলতে প্রতিদিনকার, মানে এটা প্রতিদিনই দরকার হয়। তুমি বাইরে গেলে রিক্সা ভাড়া দরকার হয়, তুমি বই কিনতে হয়, কলম কিনতে হয়, এটা কয়দিনই যায়, 1 মাস যায়, 2 মাস যায়। তো এরকমের এই যে খরচগুলি, তোমার খাবার কিনতে হয়, নাস্তা করতে হয়, ভার্সিটিতে গেলে তুমি নাস্তা করো, এই যে খরচগুলি রয়েছে, এগুলিকে আমরা বলছি ডে টু ডে এক্সপেন্ডিচার। এই ডে টু ডে এক্সপেন্ডিচার পারপাস যে খরচগুলি রয়েছে, এই টোটাল ম্যানেজমেন্টটাই হলো ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট। তার মানে যেগুলি আমাদের শর্ট টার্মের খরচ, শর্ট টার্মের ইনভেস্টমেন্ট, শর্ট টার্মের যাবতীয়, শর্ট টার্ম বলতে আমরা তো আগেই জানি ম্যাক্সিমাম 1 ইয়ার, শর্ট টার্ম বলতে ম্যাক্সিমাম 1 ইয়ার আর লেস দ্যান 1 ইয়ার। তো এই টাইমের যে খরচগুলি, সেটাকে আমরা ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে ডিফাইন করব। তাহলে তুমি যে টিউশন ফিটা খরচ করো, এটা কত দিনের জন্য? এটি হয়তো একটা সেমিস্টারের জন্য, তাহলে এটা ওয়ার্কিং ক্যাপিটাল। তুমি যে গোল্ড কিনলে, এটি কত দিনের জন্য? এই অর্নামেন্টসটি হয়তো তোমার 10 বছর, 20 বছর বা আজীবনের জন্য। তো এটি তোমার কিন্তু ওয়ার্কিং ক্যাপিটাল খরচ না, এটি তোমার অন্য লং টার্ম ইনভেস্টমেন্টের মধ্যে তখন পড়বে, বিকজ তুমি যদি লং টার্ম পারপাসে এটি এই খরচটি করে থাকো। আবার যে গোল্ড কেনা বেচা করে, সেটি আবার তার ডে টু ডে এক্সপেন্ডিচার, সেটি আবার তার ওয়ার্কিং ক্যাপিটালের মধ্যে পড়বে। আবার তুমি হয়তো ড্রেস কিনেছো, ড্রেসটা কতদিন ইউজ করবে, এটা যদি 1 মাস, 2 মাস, 6 মাস বা ম্যাক্সিমাম 1 ইয়ার ইউজ করো, তাহলে এটি তোমার ওয়ার্কিং ক্যাপিটালের মধ্যে পড়বে। আবার তুমি শাড়ি কিনে রেখে দিয়েছো 5 বছর ধরে, অনেকগুলি, মাঝে মধ্যে ইউজ করো, পার্টিতে যাও, লং টার্ম। তো এটি তখন আবার এটি লং টার্মের মধ্যে পড়বে, ইনভেস্টমেন্টের মধ্যে পড়বে। তাহলে আমরা ওইটাকে সহজ করে আলাদা করার জন্য কি বললাম, যে 1 বছরের মধ্যে যেগুলি ইনভেস্টমেন্ট, সেগুলি ওয়ার্কিং ক্যাপিটালের মধ্যে পড়বে। আর যেগুলির অবজেক্টিভ হলো মোর দ্যান 1 ইয়ার ইনভেস্টমেন্ট, যেগুলির বেনিফিট আমরা পাবো মোর দ্যান 1 ইয়ার, যেটি খরচ হোক, ইনভেস্টমেন্ট হোক, সেগুলি হলো ক্যাপিটাল বাজেটিং, ওই পারপাসে যাবে বা লং টার্মের মধ্যে যাবে। ওয়ার্কিং স্যার ক্যাপিটালের যেগুলা 1 বছরের বেশি হবে এগুলা কি হবে স্যার? আমি না কিছুই বুঝতে পারতেছি না নেট প্রবলেমের জন্য। যেগুলি 1 বছরের বেশি হবে, সেগুলি ওয়ার্কিং ক্যাপিটাল হবে না, এটা বুঝো। ওয়ার্কিং ক্যাপিটাল হতে হলো 1 বছরের মধ্যে ইনভেস্টমেন্ট অথবা এক্সপেন্ডিচার হতে হবে। তুমি নাস্তা করেছো আজকে, এই খরচটা কি? ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং ওয়ার্কিং তুমি ক্যাপিটাল। বই কিনেছো, এটি কি? বইটা কতদিন চলবে? ওয়ার্কিং এটা এই না স্যার, সেমিস্টারের জন্য এটা কিনেছো, তো বই তো 1 বছরের বেশি হতে পারে না, এই ওটা তো সেমিস্টারের আর জন্য ওয়ার্কিং। কিনেছো, এই সেমিস্টারের জন্য আচ্ছা কিনেছো, সেটি তো 4 মাসের জন্য কিনেছো, তাহলে এটি ওয়ার্কিং হ্যাঁ, ক্যাপিটাল তাহলে সেটা ওয়ার্কিং এক্সপেন্ডিচার, ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটাল এক্সপেন্ডিচার।
তো এখন তুমি হয়তো চিন্তা করলে যে আমার থাকার জন্য একটি ফ্ল্যাট কিনতে হবে, এটি ওয়ার্কিং ক্যাপিটাল না, এটি লং টার্ম ইনভেস্টমেন্ট, মানে এটি অন্য খরচের মধ্যে যাবে। তুমি চিন্তা করলে এই গরম বেশি পড়েছে, একটা এসি কিনবে, এখন এসিটা কিন্তু এখন ওয়ার্কিং ক্যাপিটাল না, কারণ কি এটি কতদিনের জন্য কিনেছো তুমি? 1 বছরের বেশি। অবশ্যই 1 বছরের বেশি, তুমি তো আর এসিটা এক সিজনের জন্য কিনুনি, হুম। এটি অনেকদিন 10 বছর 20 বছর চলবে। তো এই কারণে এটি ওয়ার্কিং ক্যাপিটালের মধ্যে এটি পড়বে না, এই জন্য আমরা আলাদা করার জন্য বলে দিলাম ডে টু ডে এক্সপেন্ডিচার, ডে টু ডে আর শর্ট টার্ম, অথবা শর্ট টার্ম বা কারেন্ট বলতেই বোঝায় ম্যাক্সিমাম 1 year। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, তো এখানে এগুলি বইয়ের মধ্যে আমি এখানে যেটা শো করছি এখানে ওইগুলি আছে, তোমরা দেখবে। ফর্মাল ডেফিনিশনে আসি এবার। ডেফিনিশন বিভিন্ন বইয়ের রাইটার বিভিন্ন ভাবে এগুলিকে ডিফাইন করেছেন। সো ব্রিঘামের বইয়ে যে ডেফিনিশনটি আছে সেটি দেখো, ওয়ার্কিং ক্যাপিটাল রেফার্স টু এ ফার্মস ইনভেস্টমেন্ট ইন শর্ট টার্ম অ্যাসেট such as cash, amount receivables and inventory। ওই যে আমরা অ্যাকাউন্টিং যেগুলো করছি। তারপরে আবার আরেকটি ডেফিনিশন দেখো 2 নম্বর, ওয়ার্কিং ক্যাপিটাল মিন্স কারেন্ট অ্যাসেট। 3 নম্বর দেখো, the sum of the current assets is the working capital of the business। তার মানে এই সবগুলি কথা কিন্তু ওই এর মধ্যেই ঘুরে ফিরে, যে কারেন্ট অ্যাসেট না হলে শর্ট টার্ম, না হলে শর্ট টার্মের যে আইটেমগুলি আছে কারেন্ট এই অ্যাসেট, ক্যাশ, রিসিভেবল, ইনভেন্টরি, এইগুলি রিলেটেড সবই হলো মানে ওয়ার্কিং ক্যাপিটালের ডেফিনিশনের মধ্যে এগুলি আছে। তোমরা একটা কমন ডেফিনিশন এটি মনে রাখবে, the working capital is the difference between current assets and current liabilities। এটি মনে রাখবে, the difference between current assets and current liabilities। মনে থাকবে না সবার? হ্যাঁ স্যার। the difference between current assets and স্যার current ওয়ার্কিং liabilities। ক্যাপিটাল ইজ দ্য ডিফারেন্স বিটুইন কারেন্ট অ্যাসেট এন্ড কারেন্ট লায়াবিলিটিস, এটা না? জি, জান। তো সবার এটা হয়ে গেল, মনে থাকবে ইনশাআল্লাহ। তো এখানে অনেকগুলি তো পড়লাম, যেগুলি এই 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 কথায় রিলেটেড, 1 2 3 যেগুলি যা আছে, তো যেটি বললাম এটি মনে রাখবে সবাই, এটি বললে এনাফ হবে যে ওয়ার্কিং ক্যাপিটাল বলতে কি বোঝায়। এর মধ্যে কারেন্ট অ্যাসেট, কারেন্ট লায়াবিলিটি সবই রয়েছে এই ডেফিনেশনের মধ্যে। তো এখানে যদি বিজনেস ফার্মের পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, তারা চিন্তা করবে যে শর্ট টার্মে তাদের কি কি অ্যাসেট রয়েছে, শর্ট টার্মে লায়াবিলিটিস কি কি রয়েছে, বিকজ দে নিড টু ম্যানেজ অল, লায়াবিলিটিও ম্যানেজ করতে হবে, অ্যাসেটও ম্যানেজ করতে হবে। লায়াবিলিটি বলতে শর্ট টার্ম লায়াবিলিটি কোনগুলি, যারা টাকা পাবে। এখন তুমি তোমার পয়েন্টে চিন্তা করো যে তুমি তোমার বান্ধবীর কাছ থেকে তুমি 500 টাকা লোন নিয়েছিলে, ক্যাম্পাসে হয়তো কোনো কাজে দরকার ছিল, বললে যে যে দোস্ত তুমি 500 টাকা তোমার কাছে আছে কিনা একটু দাও তো, 1 সপ্তাহ পরে নিও। তো এখন সেটি হয়তো তুমি নিয়েছো তার কাছ থেকে, এই 500 টাকা নিয়েছো, এই 500 টাকা সে তোমার কাছে পাবে। কবে দেওয়ার কথা? 1 সপ্তাহ পরে দেওয়ার কথা ছিল, হয়তো 1 মাস হয়ে গেছে বা বন্ধ হয়ে গেছে, তারপরে 2 3 মাস হয়ে গেছে, এখন সেই টাকাটা তো তোমার পেমেন্ট করতে হবে। এটা একটি লায়াবিলিটি। লায়াবিলিটি মানে কি? লায়াবিলিটি মানে হলো something we owe to somebody or it is an obligation to third party, that is called liability। তো লায়াবিলিটি কে আমরা ডিফাইন করলে আমরা কি বলবো? হোয়াট ইজ লায়াবিলিটি? বলো, স্যার আমার থেকে কেউ কিছু পাবে, টাকা দেয়। ফর্মালি বলো, সুন্দর করে বলো, আমি যেগুলি বলেছি ওগুলি বলো, মানে স্যার ডেফিনেশন বলবো? আমি যেমনি বলেছি সেটাই বলো। হোয়াট ইজ লায়াবিলিটি? লায়াবিলিটি ইজ আমি তো 2 ভাবে বলেছি, এই মাত্রই তো বললাম। হ্যাঁ হ্যাঁ
মানে স্যার লাইবিলিটি ইজ এ লিগালি রেসপন্সিবল ফর সামথিং এরকম কথা। একটা বলেছি উই ও টু সামবডি, তার মানে কি? হ্যাঁ, মানে ধার ও নিয়ে টু আসি, মানে কি? ধার। ও টু মানে কি? শব্দটা শুনুই না একটু। হ্যাঁ স্যার শুনছি তো, ধার, ধার নেওয়া না স্যার। স্যার এমন ভাবে বলতেছেন কনফিউজ হয়ে যেতেছি। ও মানে তো ধার নেওয়াই। ও ডব্লিউ ই ছিল, ও ডব্লিউ ই, ঋণগ্রস্ত থাকা বা ঋণী থাকে ও এরকম না? ডব্লিউ ই, ও ও টু মানে হলো ওয়ান কাইন্ড অফ অব্লিগেশন। এ কারণে আবার বলেছি যে ইট ইজ অ্যান অব্লিগেশন টু থার্ড পার্টি। তো এখন তোমার কাছে বান্ধবী টাকা পাবে, এটি কি? ইট ইজ অ্যান অব্লিগেশন বিকজ ইউ নিড টু মেক দ্য পেমেন্ট। তো তোমাকে এই পেমেন্টটি করতে হবে, এ কারণে ইট ইজ অ্যান অব্লিগেশন। তো ইট ইজ দ্য লায়াবিলিটি। এই লায়াবিলিটি পেমেন্ট করার জন্য তোমার টাকা আছে কিনা এবার চিন্তা করো। 500 টাকা পাবে, কত কত টাকা আছে? এখন মানি ব্যাগ খুঁজে পকেট খুঁজে দেখলে যে 1000 টাকা আছে। তাহলে এটি হলো কারেন্ট অ্যাসেট। তাহলে তোমার নো টেনশন, 1000 টাকা দিয়ে 500 টাকা বান্ধবীকে দিয়ে দিয়েছো, আরো 500 টাকা রয়ে গেছে। তাহলে ডিফারেন্স বিটুইন অ্যাসেটস এন্ড কারেন্ট লায়াবিলিটি মানে কি 1000 থেকে 500 বাদ দিয়েছো, ওইটা পেমেন্ট করে দিয়েছো, এখন রয়ে গেছে 500 অ্যাসেট, কারেন্ট অ্যাসেট। সো দিস ইজ দ্য কি ওয়ার্কিং ক্যাপিটাল। তার মানে কারেন্ট লায়াবিলিটি, কারেন্ট অ্যাসেট, আমরা যে ডেফিনিশনটা বললাম, the difference between current assets and current liabilities is the working capital. মানে এখানে দুইটি বিষয় জড়িত আছে। যে লায়াবিলিটি নিয়ে চিন্তা করলাম যে 500 টাকা পাবে, এটি দিতে হবে। এরপরে আবার দেখলাম যে অ্যাসেট কি পরিমাণ রয়েছে, দেখা গেল পকেটে 1000 আছে, ওখান থেকে 500 দিয়ে দিলাম, লায়াবিলিটি ক্লিয়ার করলাম। এখন যা আছে এটি হলো 500 টাকা কারেন্ট অ্যাসেট, লায়াবিলিটি জিরো। তাহলে এটিও কারেন্ট অ্যাসেট আর ওয়ার্কিং ক্যাপিটাল। ইউ গট দি পয়েন্ট? সবাই বুঝছো? জি স্যার। স্যার আমার নেটে কোনোদিন এত সমস্যা হয়নি, আজকে আমি কিছুই শুনতে পাইনি। স্যার আপনি রেকর্ডটা কোথায় দিবেন? আমাদের গ্রুপে দিয়ে দিবেন? না, ইউটিউবে দিব, ওখানে ঢুকে দেখে নিন। স্যার গ্রুপেও দিয়ে দিয়ে। ওকে, নো টেনশন। আমরা ডেফিনেশন তাহলে বুঝলাম বা ক্লিয়ার হলাম। এটি ইন্ডিভিজুয়াল পয়েন্ট অফ ভিউ থেকে বললাম, এবারে আসি বিজনেস পয়েন্ট অফ ভিউ। তো থিঙ্ক অ্যাবাউট এ ফার্ম। একটি ফার্মের বিজনেস আর দেয়ার অপারেশনস অফ দেয়ার বিজনেস কি সেটি। ফর এক্সাম্পল আমরা কোন ফার্মের কথা বলবো? একটা ফার্মের নাম বলো, ম্যানুফ্যাকচারিং ফার্মের নাম বলো। স্যার ম্যানুফ্যাকচারিং, স্যার বেক্সিমকো। বলো। স্যার বেক্সিমকো হবে না? ভ্যাকসিমকো হবে, ভ্যাকসিমকো তো অনেক কোম্পানি আছে। ভ্যাকসিমকো ফার্মাসিউটিক্যালস বললে সেটি হবে ম্যানুফ্যাকচারিং। ভ্যাকসিমকো টেক্সটাইল এটি বললেও হবে। তো এখন দেখো ফার্মাসিউটিক্যালস এর কথাই যদি ধরি, এখন এই ফার্মাসিউটিক্যালস ওদের বিজনেস কি? ওদের বিজনেস হলো যে তারা দে আর ম্যানুফ্যাকচারিং দ্য ড্রাগস, মানে ওষুধ তৈরি করে তারা। এখন এই ওষুধ তৈরি করার জন্য র মেটেরিয়ালস থেকে আসে, দে আর পারচেজিং র মেটেরিয়ালস ফ্রম চায়না থেকে হতে পারে, জাপান থেকে হতে পারে, ইন্ডিয়া থেকে, আর আদার্স ইউরোপিয়ান কান্ট্রিজ হতে পারে। So they are collecting inventory for these raw materials from different countries. এটি হলো তাদের র মেটেরিয়ালস কালেকশনের একটি বই, এখানে তাদের খরচ হয়। এরপরে তারা কি করে? এটি ম্যানুফ্যাকচার করে, মানে এটি প্রোডাকশন করে তারপরে এটি সেল করে। এখন দেখো এখানে র মেটেরিয়ালস কেনার জন্য তাদের একটি খরচ, আর এই যে র মেটেরিয়ালসটি প্রোডাকশনে যাবে, প্রোডাকশনের জন্য মেশিনারিজ আর ইকুইপমেন্ট দরকার। মানে ওষুধ তৈরি করবে কোথায়? দে নিড টু হ্যাভ ইকুইপমেন্ট আর মেশিনারিজ যেখানে এগুলি তৈরি করা হয়। ট্যাবলেট বলো, ক্যাপসুল বলো, বা বিভিন্ন ইনজেকশন
বা আদার্স, এগুলি তৈরি করার জন্য তো একটা মানে ইকুইপমেন্ট আছে আলাদা আলাদা। সেই ইকুইপমেন্ট তারা কিনতে হয় তাদের। ইকুইপমেন্ট কোত্থেকে কিনবে? সেটি হয়তো জাপান থেকে কিনবে, জার্মান থেকে, বা যেসব দেশের হাই টেকনোলজি ইকুইপমেন্ট তৈরি করে সেখান থেকে কিনবে। ইকুইপমেন্টটা কিনলো, এটি একটি তাদের খরচ। এটি কত বছরের জন্য কিনলো? 10 বছর, 20 বছর বা কম বেশি। আর র মেটেরিয়াল, সেটিও তো খরচ, এটিও কিনেছে। র মেটেরিয়ালস কিনেছে কত দিনের জন্য? এটি তো আজকে তৈরি করবে ওষুধ, কালকে বিক্রি করে দিবে, তার মানে 1 মাস, 2 মাস, 6 মাস। তো এরকমের বিভিন্ন ধরনের খরচ তাদের হয়ে থাকে। পারচেজিং ইকুইপমেন্ট, এটি মোর দ্যান 1 year পারপাস। দিস ইনভেস্টমেন্ট ফর মোর দ্যান 1 year. So this is the capital budgeting decision, because they are investing for long time period. এটি কিন্তু ওয়ার্কিং ক্যাপিটাল ইনভেস্টমেন্ট নয়। তাহলে ওয়ার্কিং ক্যাপিটালের মধ্যে কোনটি পড়বে? Purchasing raw materials, because this is the inventory, and this is inventory, this is the stock. They'll maintain the stock for 1 month, 2 months, 6 months, or maximum 1 year. এর মধ্যে তারা কি করবে? ম্যানুফ্যাকচার করবে, এগুলি আবার মার্কেটে সাপ্লাই দিবে, আবার তারা র মেটেরিয়ালস কিনবে, আবার ম্যানুফ্যাকচারিং করবে, আবার তারা মার্কেটে সাপ্লাই দিবে। ইট ইজ এ সাইকেল, এটি চলবে। কিনবে, সেল হবে, আবার কিনবে, ম্যানুফ্যাকচার করবে, সেল করবে। তার মানে ইট ইজ এ সাইকেল, ইট উইল কন্টিনিউ ওভার দ্য টাইম, এটা চলতে থাকবে। এই যে খরচগুলি, আরো খরচ রয়েছে। এমপ্লয়ীদের স্যালারি দিতে হয়, প্রতি মাসেই তো দিতে হয়। তারপরে ইউটিলিটিস, বিভিন্ন বিল দিতে হয়, ইলেকট্রিসিটি বিল, ওয়াটার সাপ্লাই, এই যে বিভিন্ন বিল দিতে হয়, এরকমের আরো খরচ। বিল্ডিং যদি নিজস্ব না হয়, হাউস রেন্ট দিতে হচ্ছে, সেটাই তো মাসে মাসে দিতে হয়। যেমন এই যে খরচগুলি, যেগুলি মাসে মাসে হচ্ছে, শর্ট টার্মে হচ্ছে, সেগুলি হলো ওয়ার্কিং ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আর যেগুলি লং টার্মের জন্য, একটি ল্যান্ড কিনলো, এখানে তারা একটি বিল্ডিং করে অফিস তৈরি করবে, এই খরচটি লং টার্ম, এটি ওয়ার্কিং ক্যাপিটাল নয়। ইকুইপমেন্ট কিনেছে জাপান থেকে, একটি ইকুইপমেন্ট, এর দাম হলো 5 কোটি টাকা। এই ইকুইপমেন্ট, এটি থেকে ইউটিলিটি পাবে মোর দ্যান 1 year, অনেক বছরের জন্য কিনেছে, মনে করে 10-20 বছর। তাহলে এটি ওয়ার্কিং ক্যাপিটাল খরচ নয়, এটি হলো ক্যাপিটাল বাজেটিং। তাহলে বিজনেসের ক্ষেত্রে ডে টু ডে এক্সপেন্ডিচার পারপাস যে খরচগুলি হয়, সেগুলি হলো ওয়ার্কিং ক্যাপিটাল। Working capital includes all the day-to-day expenditures. Day-to-day expenditure includes purchasing raw materials, inventory, house rent, আরো এরকমের যা যা রয়েছে সেগুলি। You got the point? সবাই কি বুঝছো? স্যার আমি তো ভালোভাবে শুনি নাই, বাট কিছুটা কনসেপ্টটা ক্লিয়ার। না শুনলে তো বুঝবে না, ওটি পরে শুনে নিবে। যারা শুনেছো তোমাদের রেসপন্স কি, বুঝছো কিনা? জি স্যার, পেরেছি। ওকে, ফাইন। তাহলে আমরা কনক্লুশন ড্র করব, সেটি হলো working capital is the life blood. It is the life blood of any business. Without working capital, a business cannot operate its business activities. So it is the life blood. Life blood এর সাথে তুলনা করলাম। ব্লাড যদি না থাকে আমরা বেঁচে থাকতে পারবো? নো। ব্লাড যদি কম থাকে বেঁচে থাকতে পারবো? না স্যার। ইয়েস, কিন্তু অ্যানিমিয়া হবে, রক্ত স্বল্পতা হবে, স্যার কিন্তু অসুস্থ বিভিন্ন তো সাফারিং থাকবো, হবে, ভালোভাবে বাঁচতে পারবো না, বিভিন্ন অসুস্থ সাফারিং হবে, ধীরে ধীরে রিস্কের মধ্যে পড়ে যাব, মৃত্যুর কোলে ঢলে পড়বো। ইউ গট দি পয়েন্ট? জি স্যার। তাহলে লাইফ ব্লাড মানে ব্লাডের দরকার একটি শরীরের জন্য কি, যে বেঁচে থাকার জন্য যতটুকু দরকার তার চেয়ে
বেশি হলে কি কি করা যায়, আবার ব্লাড ডোনেট করে দেওয়া যায়, তাই তো? হুম যায় না? হ্যাঁ হ্যাঁ তার মানে বেশি কিন্তু দরকার হয় না। আর 3 মাস পর পর ব্লাড সেলগুলি তো ড্যামেজ হয়ে যায়, এই কারণে বলে যে 3 মাস পর তুমি এক ব্যাগ দিলে সমস্যা নাই কোনো, কারণ ও তো অটো রিকভারির মধ্যে থাকে, তুমি না দিলেও কিছু নষ্ট হয়ে যাবে, তো নষ্ট করার কি লাভ, দিয়ে দাও। তো তার মানে কি এক্সেস ব্লাড বডি নেয় না, আর যদি কম হয় তখন বডি শোয়িং সাম সিমটম দ্যাট ইউ আর সাফারিং ফ্রম অ্যানিমিয়া, তখন তোমাকে হিমোগ্লোবিন বাড়ানোর জন্য ইউ নিড টু টেক মেডিকেশন। কারণ আইডেন্টিফাই করতে হয় কেন ব্লাড তৈরি হচ্ছে না। তাহলে এটি যদি তুমি বুঝো, এবারে দেখো, তাহলে এটাকে লাইফ ব্লাড বললাম, ওয়ার্কিং ক্যাপিটালকে লাইফ ব্লাড বললাম কেন? কারণ বিজনেস এই ওয়ার্কিং ক্যাপিটাল ছাড়া চলবে না। কেন চলবে না? কারণ র মেটেরিয়ালস না কিনলে তোমার প্রোডাকশন বন্ধ, হাউ ইউর বিজনেস উইল গোয়িং অন, চলবে না। সেকেন্ডলি দেখো, যদি শর্টেজ হয়, মানে তুমি র মেটেরিয়ালস কিনলে কিন্তু শর্টেজ আছে, তার মানে কি অ্যানিমিয়া হয়েছে, তখন কি হবে? বিজনেস ঠিক মতো চলবে না, দিন দিন বিজনেস শ্রিঙ্ক হয়ে যাবে, এবং একটি পর্যায়ে তোমার ইউ ক্যান নট স্যাটিসফাই ইউর কাস্টমার ক্লায়েন্ট, তখন কি হবে? বিজনেস সাফার করবে, লং রানে এটি বন্ধ হয়ে যেতে পারে। এটি হলো যখন শর্টেজ অফ ওয়ার্কিং ক্যাপিটাল হবে, তার মানে শর্টেজ হলেও সমস্যা। এবারে আসো, যদি বেশি থাকে ওয়ার্কিং ক্যাপিটাল, ইউ হ্যাভ এক্সেস ওয়ার্কিং ক্যাপিটাল, তাহলে কি হবে? কি হবে বলো, অনুমান করো কি হবে? প্রবলেম হবে। হুম, এই যে বললাম শরীরে ব্লাড বেশি হলে কি হয়? সমস্যা হয়। প্রবলেম। সমস্যা হয়। কি সমস্যা হয়? সমস্যা হয় না, মানে যা দরকার বাকিটা নষ্ট হয়ে যায়, সেটা বলেছি, সমস্যা হয় বলে না। তো তোমার ওয়ার্কিং ক্যাপিটাল যা দরকার, মানে মনে করো ইনভেন্টরি র মেটেরিয়ালস দরকার 100 কেজি, কিনে রেখেছো 500 কেজি, গোডাউনে পড়ে আছে, পরে থাকতে থাকতে কিছু তো নষ্ট হয়ে যাবে, রুইন হবে, আউট অফ অর্ডার হয়ে যাবে, হবে না? হ্যাঁ তাহলে বেশি কিনে জি রাখলে, বেশি কিনে রাখলে, চাল কিনে রেখেছো 2 বছরের জন্য, তো এই কিছু চাল তো নষ্ট হয়ে যাবে, পোকায় ধরবে, অনেক সমস্যা হবে। হুম তাহলে এক্সেস ওয়ার্কিং ক্যাপিটাল থাকলে কি হয়? It is negative, disadvantageous for the farm because some will be ruined. কিছু ড্যামেজ হবে, কিছু নষ্ট হয়ে যাবে, আর নষ্ট হলে তো বিজনেসের ক্ষতি। Ultimately, it will affect the profitability of the farm. So, excess working capital, it is disadvantageous. On the other hand, if you have shortage, সেটিও ফার্মের জন্য ডিসঅ্যাডভান্টেজেস। বুঝছো? জি স্যার। তাহলে আমরা যে বললাম ওয়ার্কিং ক্যাপিটাল ইজ দ্য লাইফ ব্লাড অফ দ্য ফার্ম, তোমাকে যদি বলা হয় why it is the life blood of any business, can you explain? ইয়েস স্যার। তোমাকে এক্সপ্লেইন করতে হবে। যদি আমাদের ভাইবা হয়, আবার মিড টার্মের পরীক্ষা হয়, এরকম কোশ্চেন করবে কিন্তু, the working capital is the life blood of the business, why? Do you agree? এক্সপ্লেইন করো তুমি, তখন তুমি এগুলি বলবে, স্যার ইয়েস উই এগ্রি। তো সেটি এক্সপ্লেইন করতে হবে, কম থাকলে কি হয়, বেশি থাকলে কি হয়। এই জন্য we need to maintain a certain level of working capital, এই জন্য আমাদের একটি সার্টেন লেভেলে ওয়ার্কিং ক্যাপিটাল মেনটেন করা জরুরি। তাহলে আজকে আমরা শুধু ওয়ার্কিং ক্যাপিটাল এবং এর ইম্পর্টেন্স, বেশি কম থাকলে কি হয়, এই সম্পর্কে জানলাম। হুম আগামী ক্লাসে আমরা ডিটেইলসে যাব আরো। যদি কোনো প্রশ্ন থাকে, কমেন্ট থাকে, কিছু জানার থাকে, বলো এবার। না স্যার। সবাই বুঝতে পেরেছো যা যা আলাপ করলাম? জি স্যার। ওকে, ফাইন। তাহলে তোমরা এই মেটেরিয়ালসটা আমি দিয়ে দিব,
ওখান থেকে দেখে নিও। আর আগামী ক্লাসে আমরা ফার্দার টপিকগুলি কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। যদি কোনো প্রশ্ন না থাকে আজকে এখানে শেষ করতে চাচ্ছি। বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।